কামরুজ্জামান, সহসভাপতি চারণ কেন্দ্র কমিটি। মঞ্চে উপস্থিত আছেন শাহজাহান আলী, আহ্বায়ক বাসদ, এবং আমার সামনে বিভিন্ন চারণ সংস্কৃতি কেন্দ্রের বিভিন্ন সদস্য এবং আমাদের বাসদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বস্থানীয় নেতাদের জানাচ্ছি শুভেচ্ছা। আসলে স্বাগত বক্তব্য দেওয়ার কিছু নাই বলে আমি মনে করছি। আমরা আজকে বক্তৃতা শুনব। আমাদের যে প্রধান অতিথি উনি ঢাকা থেকে আসছেন, কবি কামরুজ্জামান। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কবি ঋত্বিক ঘটকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমাদের এই আয়োজনটি। আমরা শুধুমাত্র একটি বক্তব্য এবং সিনেমা দেখানোর ভিতর দিয়ে আমাদের আসর শেষ করব। এই পর্যায়ে আমি সঞ্চালনের জন্য অনুরোধ করছি মৃন্ময় মণ্ডলকে। ধন্যবাদ ডাইরেক্টর ভাই। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আজকের যে বিষয় সম্পর্কে অনুরোধ জানাচ্ছি যশোর জেলা বাসদের সম্মানিত আহ্বায়ক শাহজাহান আলী। জাহিদ আক্তার উপস্থিত, কমরেড কামরুজ্জামান যিনি কেন্দ্র থেকে এসছেন, সারণের সহসভাপতি কেন্দ্রীয়, আর সামনে উপস্থিত আমাদের সারণ সাংস্কৃতিক সদস্যবৃন্দ এবং বাসদের সদস্যবৃন্দ। প্রকৃতপক্ষে আমি ঋত্বিক ঘটক সম্পর্কে খুব অল্প জানি, ফলে আমার বক্তৃতা দেওয়ার কিছু নেই এখানে। তার স্মরণসভা তাকে সব কিছু বলার নেই। তবে এইটুকু জানি যে তার মতো যদি সংস্কৃতি অঙ্গনে, চলচ্চিত্র অঙ্গনে তার মতো আরো দু একজন মানুষ থাকতো, তাহলে হয়তো যে চলচ্চিত্রের বিষয়টা ভিন্নতর হতো। এই এতটুকু জানি। আমরা হয়তো আরো কিছু পেতে পারতাম তার কাছ থেকে, কিন্তু বড় অসময়ে তিনি মানে পরলোকগত হয়েছিলেন এটা। আর আমরা প্রকৃতপক্ষে যে চারণ সাংস্কৃতিক সংগঠনের থেকে যেটা প্রকৃতপক্ষে সমস্ত রকম সংস্কৃতি এবং ক্রীড়া, তারপরে হচ্ছে শারীরিক যে শরীর চর্চা যেটা, সেটা বিষয়টা এমন যে এটা আমরা আমাদের পাশ দিয়ে যাচ্ছিল, এখনো যাচ্ছে সম্ভবত, এই ধরনের ভাবনার একটা বিপরীত অবস্থানে দাঁড়িয়ে থাকে তারা, এবং এর সৃষ্টির গোড়া থেকেই এরা একেবারে নৈর্ব্যক্তিক এবং একটা ভিন্নতর সংস্কৃতি ধারণ করে, মানবিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা ধারণ করে। এবং যদি এই সংস্কৃতিকে আমরা বাড়াতে পারি, এই মানুষের সংখ্যা বাড়াতে পারি, তাহলে আমাদের চেতনার মান, সমাজের মান একটু বদলাবে, অনেকটা বদলাবে, এবং মানুষ হিসেবে মানুষ ভাবতে শুরু করবে। এখন পর্যন্ত এই সংখ্যাটা এত কম যে এইটা সমাজে মানুষকে বোঝানোই যায় না। তো আজকে আমরা কামরুজ্জামান ভাইয়ের কাছ থেকে আলোচনাটা শুনব, এবং আমরা নিজেরাও এটাকে মানে চর্চার জন্য সহযোগিতা করব, নিজেরাও পারলে চর্চা করব, এই আহ্বান রেখে আমি আয়োজিত আজকের ঋত্বিক ঘটকের জন্ম শতবার্ষিকীর উপলক্ষে আলোচনার যে আয়োজন করেছেন তার সভাপতি জাহিদ আক্কাস এবং মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সুধীজন এবং প্রগতির পথের বিশিষ্টজন।
আমরা আজকের এই অনুষ্ঠানে মানুষ হয়তো খুব বেশি আমরা হইনি, এখানে বড় অনুষ্ঠানও হয়তো নয়, কিন্তু যাকে নিয়ে অনুষ্ঠান অনেক বড়, অনেক বিশাল ব্যক্তিত্ব, যা শুধু বাংলাদেশ নয়, পাক ভারত নয়, গোটা পৃথিবী জুড়ে তার ফিলোসফি, তার দর্শন, তার চিন্তা চেতনা। তিনি একজন, আমরা এখানে অনেক সময় বলি তিনি চলচ্চিত্রকার বা সিনেমা নির্মাতা, কিন্তু আসলে ঠিক ওটুকুতেই তার সীমানা নয়, অনেক বিশাল ব্যক্তিকার। আপনারা যদি তার সিনেমাগুলো দেখেন, দেখবেন যে প্রত্যেকটা সংলাপের মধ্যেই এক একটা উপন্যাস আছে, এক একটা কবিতা আছে, এক একটি গল্প আছে, এক একটি চিন্তা আছে, যেই চিন্তা আপনাকে রাত্রে ঘুমোতে দিবে না, যে চিন্তা নিয়ে আপনি যেই পথে হাঁটছেন সেই পথকে প্রশস্ত করবে, বিকশিত করবে। তেমনই একজন মানুষ এই ঋত্বিক ঘটক। আমাদের দুর্ভাগ্য যে প্রায় 50 বছর আগে তিনি প্রয়াণ হয়েছেন, চলে গেছেন, কিন্তু এই দীর্ঘ সময় আমাদের দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে আমরা আসলে তাকে চর্চা করা, তাকে চেনা, তাকে আবিষ্কার করা আমরা করতে পারিনি। আমরা শুধু তাকে তো নয়, এমনকি রবীন্দ্রনাথকেও পারিনি, নজরুলকে পারিনি, শরৎচন্দ্রকে পারিনি। আপনি একবার ভাবুন তো, রবীন্দ্রনাথকে বলতে আমরা কি চিনি? ক্লাস 3-4 প্রাইমারি স্কুলের ছেলেরা জানে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, ওইখানেই শেষ। হাই স্কুলে যাওয়ার পরে 2-4টি ছোট গল্প, 2-4টি কবিতার মধ্যেই রবীন্দ্রনাথ সীমিত হয়ে গেছেন। নজরুল বাচ্চারা বোর হলো দৌড় হলোর মধ্যে, তারপরে যৌবনে গেলে বিদ্রোহী কবিতা ছাড়া আর ওই শিকল পরা ছলমদের ওই শিকল, এর বাইরে আর নজরুলকে আমরা চিনতে পারি না। মধ্যবিত্তের ঘরে, বসার ঘরে তাদের ছবিগুলো থাকে, অনেক সময় মনে হয় বর্ষান্তে বোধহয় এক দিন আমরা ওইটা ধুলো পরিষ্কার করি না, তাকে জানা তো দূরে থাকে। সেরকম একটা বাস্তবতায়, সমাজ বাস্তবতায় আমরা আজকে ঋত্বিক ঘটককে নিয়ে আলোচনা করতে আপনারা যেই, আমি বলবো, দুঃসাহস করেছেন, এটা যথেষ্ট প্রশংসার দাবিদার। এবং এই যে একটা নক্ষত্রকে তুলে এনে সেই নক্ষত্রের আলো আপনারা অনুসন্ধান করতে যাচ্ছেন, আমার বিশ্বাস যে এইটা ফেলা যাবে না, এটা ছোট নয়। আমি ঋত্বিক ঘটক সম্বন্ধে আসলে মুশকিলটা হলো এখানে যে একটা মহাসমুদ্র থেকে যদি আমি একটা পাত্রে কিছু অঞ্জলিতে পানি নিয়ে বলি যে এই ঠিক এটুকুই পাবো, কারণ তার চিন্তা চেতনা, সৃষ্টির ব্যাপ্তি এত বিশাল, আমার পক্ষে সম্ভব নয়। আমি যদি তার 7টা সিনেমায় 7 মাস ধরে কথা বলি, শেষ করতে পারবো না। তার গল্প, তার উপন্যাস, তার কবিতা, এগুলোর প্রতিটা যদি আমি নেই, আমার মনে হয় কয়েক যুগ পেরিয়ে যাবে শুধু এইগুলি আমি বলতে গেলে বা বিশ্লেষণ করতে গেলে। এখন আমি শুধু আজকে এটুকুই বলতে চাইব, একেবারে সাদামাটা ভাবে তার একটি পরিচয়। আপনারা জানেন ঢাকা ঋষিকেশ দাস, 4 নম্বর ঋষিকেশ দাস লেনে 1925 সালের 4 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। ওই সময়কালে অত্যন্ত প্রভাবশালী একটি পরিবারের সদস্য। তার বাবা ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ICS, তার বড় ভাই মনীষ ঘটক, তার নাম জানেন, তিনি সারা ভারতবর্ষের নাম করা একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তার ভাস্তি হলো মহাশ্বেতা দেবী, সারা ভারতের নাম করা লেখক, হয়তো আপনারা অনেকে তাকে জানেন, তা আমি মনীষ ঘটকের মেয়ে। এইভাবে তার পরিবারে আরো যে কয়েকজন আছে যারা একদম উপমহাদেশ দেশে ভীষণভাবে তারা পরিচিত এবং ভীষণভাবে তারা প্রভাবিত করেছে, সমাজকে উন্নত করেছে, সেই পরিবারের একজন সদস্য। ছোটবেলা থেকেই লেখাপড়ার মধ্যে যে বাধা দেওয়া নিয়মের মধ্যে তিনি কোনোদিনই টিকে থাকতে পারেননি। বারবার তাকে, যেমন তার ছোটবেলা কেটেছে, যদি আমি ধরি যে ঋষিকেশ দাস লেন, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, তারপরে আপনার আরো কয়েকটা জেলা মিলে
মেদিনীপুর, তার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, জায়গায় জায়গায় তার বদলি হতে হতো। এবং তার অরিজিনাল বাড়ি কিন্তু হলো পাবনায়। নদী ভেঙে যাওয়ার পরে নতুন যে গ্রামটা সেটা নতুন করে উঠেছে, কিন্তু তার যে আদি গ্রাম সেটা নেই। কিন্তু ওই নতুন বাড়িতে তার আসা যাওয়া হতো, এবং তার সুবর্ণ লেখায় দেখবেন নতুন বাড়ি এই কথাটা বারবার বলা আছে। কারণ ওই স্বপ্ন তার মধ্যে কাজ করেছে। ছোটবেলা থেকেই মানুষটি মানে সবকিছুর মধ্যে যা কিছু সাদা দেখা যায় তিনি তা দেখেননি, তিনি তার ভিতরে ঢুকেছেন। এবং যে কারণে আপনার তাকে কলকাতায় পাঠানো হয়, সেখানে সে লেখাপড়ায় ফাঁকি ঝুঁকি দেওয়ার টেন্ডেন্সি দেখে তাকে তার মনীষ ঘটক আবার নিয়ে যায় গরম করে, সেখানেও সে ঠিক মতো সেটা করে না। এদিকে বাবা হলো একজন মানে শাসনের মধ্যে রাখতে চান, সেটাও পারেন না। তারপরেও তিনি ম্যাট্রিক পাস করেন রাজশাহী থেকে, ইন্টারমিডিয়েট রাজশাহী থেকে, গ্র্যাজুয়েশন কলকাতা থেকে, MA কলকাতা থেকে, এগুলি করেছেন তার ইচ্ছায় না, সম্পূর্ণ পারিবারিক চাপে, যে কারণ তাদের বলা হয়েছে তুমি এগুলি করতে হবে। এর পাশে তিনি যে সময়কালে খেয়াল করেন 1925 তার জন্ম, তাহলে এই মানুষটা বোঝের হয়ে উঠার কালটা কবে? আমি ধরে নেই আরো 15 বছর, 1940 বা 45 থেকে 76 তিনি মারা যান। কত বছর? এই সারা সময়টা এই উপমহাদেশ রাজনৈতিক সাংস্কৃতিক ঝড় ঝঞ্ঝার মধ্যে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মনন্তর, দুর্ভিক্ষ, দেশ ভাগ, সাম্প্রদায়িকতা, একবার এদিকের মানুষ ওদিক যাচ্ছে, ওদিকের মানুষ এদিক আসছে, ধর্ম নিয়ে হানাহানি, খুনোখুনি, এইরকম সময়ে মানুষটা বেড়ে উঠছে। তাহলে তার সামনে কি আছে? তার সামনে আছে যে বাস্তু, তার সামনে আছে শরণার্থী। এবং দেখবেন তার সবকটা সিনেমার মধ্যে, চলচ্চিত্রের মধ্যে এই কথাগুলি বারবার এসেছে। এবং এসেছে যে সেটা আপনারা যদি একটু মনোযোগ দিয়ে তার ছবিগুলি দেখেন, আমি অনুরোধ করবো যে আপনারা যখন দেখবেন ছবির সংলাপ এবং তার কথাগুলো একটু শুনতে চেষ্টা করবেন। কারণ সে চলচ্চিত্রের জন্য তৈরি করে নেই। আপনারা সত্যজিৎ রায়ের কথা জানেন এবং সবাই চিনেন। এই উপমহাদেশের বিখ্যাত একজন চলচ্চিত্রকার, তিনি একটা কথা বলেছিলেন যে ক্যামেরা কোথায় বসাতে হয় আমি ঋত্বিক থেকে শিখি, আজও আমি ওর মতো পাই না। তাহলে বুঝে দেখেন যে কিরকম বিশাল প্রতিভার মানুষ। সেই মানুষটি সুবর্ণরেখা, নাগরিক, বাড়ি থেকে পালিয়ে যাওয়া, তারপরে অযান্ত্রিক, এরকম প্রায় 7-8টা ছবি করেছেন। তার আগে তার যৌবনকালে উপন্যাস, গল্প তার অনেক লেখা আছে। তারপরে নাটকে তিনি মঞ্চ নাটক করেছেন, মঞ্চে অভিনয় করেছেন। এইভাবে তার মানে সম্পূর্ণ জীবনটা ছোটবেলা থেকে বেড়ে উঠে যৌবন পর্যন্ত এক দুঃসাহসিক অভিযাত্রা তার ছিল। কোনো জায়গায় কোনো বিষয় সে প্রশ্ন ছাড়া ছেড়ে যেতে দেননি, যে কারণে অনেক জায়গায় তার অনেক রকম মূল্য দিতে হয়েছে। যেটা আপনারা দেখেন যে যখন 46, 47, 46, 44 থেকে যখন দেশটা ভাগের দিকে যায়, অর্থাৎ 47-এর দিকে যায়, এই সময়টা প্রচন্ড রকম মানসিক চাপে, তখন তার যৌবন চাপে ছিল। সেইটা মানতেই পারতেছিল না যে মানুষ নিজের জন্মভূমিতে কি করে শরণার্থী হয়, মানুষ কিভাবে নিজের জন্মভূমি থেকে উদ্বাস্তু হয়, উৎখাত হয়, কি করে সম্ভব এটা। আমরা এইটা যদি একটু বেদনাটা কষ্ট বুঝতে চাই, আজকে গুলিস্তানের দিকে তাকালে বুঝতে পারবো যে আমরা তো আন্দোলনও করেছি ঢাকায় বিভিন্ন সময়, যে একটা মানুষ, আমি জন্ম নিয়েছি এই জায়গায়, একদিন বললো তুমি এখানে কেউ না, আরেকদিন এসে বললো চলে যাও এখান থেকে, উঠে যাও, আরেকদিন এসে গুলি করে আমাকে মেরে ফেলল। এইটা কি সভ্যতা মানে, ধর্ম মানে, সমাজ মানে? কোনোদিনই কি এটা সম্ভব? ওই বেদনা ঋত্বিক ঘটককে সারাটা জীবন তাড়িয়ে দিয়ে ফিরেছে, যে কারণে তার সমস্ত কাজের মধ্যে আপনারা দেখবেন নাগরিক সিনেমাতে
সে এমন একটা জিনিস দেখিয়েছে যেটা খুব কম চলচ্চিত্রকার পক্ষে সম্ভব হয়েছে। সে বলেছে এই গোটা উপমহাদেশের সাধারণ মানুষ, সরল মানুষ, যে মানুষগুলো সারল্য নিয়ে জীবনযাপন করে, এদেরকে শহরের প্রলোভন দিয়ে এককালে কলকাতা আরেককালে ঢাকা এদেরকে নিয়ে গেলেন। সুযোগ সুবিধা, বাসা বাড়ি, থাকা, শিক্ষা, চিকিৎসার প্রলোভনে মানুষগুলি গেলেন, কিন্তু মনুষ্যত্ব হারালেন। তারা সেখানে গিয়ে একজন একজনকে স্বার্থগত কারণে নিপীড়ন করা, একজন একজনের সম্পদ কেড়ে নেওয়া। একই জায়গায় বসে তিনি একটা সিনেমায় একটা সংলাপ দেখবেন, সেখানে এই উদ্বাস্তুরা বসে আছে। তো বললে তুমি কোত্থেকে এসেছো? বলে আমি ঢাকা থেকে। না না, এদিকে না, ওদিকে যাও, আমরা এখানে সব পাবনা। তার মানে কি? এত বড় ভারতবর্ষ, সেখানে পাবনা আর ঢাকাই এত বড় বিভক্তি। এই মানুষগুলি কি করে বাঁচে, কি করে থাকে? শহর কি করে সাধারণ মানুষকে তার শিকড় থেকে তুলে এনে, শিকড় থেকে তুলে একটা পরগাছা জীবন করে শহর কেন্দ্রিক। আমরা আজও অনেক সময় গৌরব বোধ করি যে আমি একজন নাগরিক, ছবিটার নাম কিন্তু তার নাগরিক। আমরা গৌরব বোধ করি আমি একজন প্রিভিলাইজ, অর্থাৎ সব দিকে সব সুবিধা পাওয়া একজন মানুষ, আমি শহরের নাগরিক। আমি কি একবারও জানি আমার সারাটা জীবনে সততা কতটুকু? মিথ্যাচার, ঠকানো, অন্যায্যতা, অনধিকার চর্চা, এই তো শহর গড়ে উঠেছে। 10 জনের পুঁজি একজনের হরণ করার মধ্যে দিয়ে শহরে বিত্তশালী তৈরি হয়েছে। এই জিনিসগুলো তার প্রতিটা সিনেমার প্রতিটা ডায়লগে, আপনারা যদি একটু সংলাপগুলি খেয়াল করেন, একটু শুনেন, তাহলে দেখবেন আমার এই কথাগুলো। কারণ আমার পক্ষে সম্ভব না এই 6টা-7টা সিনেমার সবগুলো, কারণ আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি আমি এই ছবিগুলি দেখেছিলাম। আমি এই যশোর আসার আগে 2টো ছবি দেখেছি পরশু এবং গত রাতে। একটা হলো মেঘে ঢাকা তারা, আর একটা হলো ওই পালিয়ে, বাড়ি থেকে পালিয়ে যাওয়া। ওই বাড়ি থেকে পালিয়ে যাওয়া সিনেমায় সে দেখিয়েছে যে একটা বাচ্চা বাড়ি থেকে পালিয়ে গিয়ে দেখে যে একজন লোক ছদ্মবেশধারী, সে জীবিকা তার ছদ্মবেশধারী, অর্থাৎ নানান রকম এই সেই পোশাক আশাক পরে সে মানুষকে ঠকায়, মানুষকে ইয়ে করে, সে সার্ভাইভ করে, অর্থাৎ জীবিকাটাই তার হলো মানুষকে ঠকানো। ওই লোক থেকে সে একদিন যখন বাড়ি ওই ইয়েগুলি চলে আসে, তখন ওই লোকটা তাকে দিয়ে দিল যেগুলি নিয়ে যাও, বললো সে নিয়ে সেগুলি নদীতে ফেলে দিয়ে বললো যে না, আমি আমার মতো থাকবো, আমি কোনো ছদ্মবেশ নিব না। ছদ্মবেশ তো মানুষকে মানুষ হতে দেয় না, সে তো মানুষকে অমানুষে তৈরি করে এবং স্বার্থপরভাবে মানুষকে পরিণত করে। তার আপনারা জানেন যে 9 ভাই বোনের মধ্যে তিনি সবার কনিষ্ঠ আবার 2 জন ভাই বোন যমজ। তার 7 মিনিট পরে জন্মেছেন যিনি প্রতীতি ঘটক। পরবর্তীতে আপনারা জানবেন ওনার বাড়ি কুমিল্লা, ধীরেন্দ্রনাথ দত্ত, যিনি প্রথম বাংলাদেশের পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিল উর্দু না বাংলা। তার ছেলের স্ত্রী হলেন এই প্রতীতি ঘটক। ওনার একটা টাইটেল প্রতীতি দত্ত বোধহয় পরে নিয়েছেন। যাই হোক, এই হলো তার এই 2 জন পিঠাপিঠি, কিন্তু 7 মিনিটের ছোট বড়। এরা সারা যে এখনো উনি আছেন প্রতীতি। আমি বোধহয় 5-7 বছর আগে ঢাকায় শিল্পকলা না কোথায় যেন একটা অনুষ্ঠানে ওনার জন্মদিন হচ্ছিল, আমি গিয়েছিলাম এবং আমার বেশ অত্যন্ত অমায়িক মানুষ, হ্যাঁ, উনি এখনো আছেন। তারপরে তার বাবার কথা তো বললাম, সুরেশচন্দ্র ঘটক ICS এবং বিশাল একটা সেই কালের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বিরাট কথা। সাধারণত ইংরেজরা হতেন, হ্যাঁ, ভারতীয়রা খুব কম, তাদের দিয়েই শুরু হয়েছে। তারপরে ঋত্বিকের কৈশোর এবং শিশুকাল কেটে যখন সে আস্তে আস্তে যৌবনে যায়, সেটা আপনাদের আমি কিছুটা ধারণা দিলাম যে সে ময়মনসিংহে গিয়ে কিছুটা রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। এরপরে যখন মনীষ ঘটক তার বড় ভাই ভাবলেন যে না, তো এদের তো এখানে রাখা যাবে না, এ তো কোনো জায়গায় স্থির হবে না, লেখাপড়া করবে না, এবং তার মধ্যে দেখা যায় সমস্ত এক ধরনের পাগলামির মতো কাজ, তাকে পাঠিয়ে দিলেন কানপুরে, ভারতের কানপুরে। কানপুরে পাঠালেন এই জন্য যে ওইখানে গিয়ে সে আর কোনো সাঙ্গ পাঙ্গ পাবে না।
ওখানে গিয়ে তাকে পাঠানো হয়েছিল পড়ালেখা করার জন্য। সে গিয়ে ঢুকলো এক মিলে, কারখানায় চাকরি। এই চাকরিটা নিয়ে সে শ্রমিক কলোনিতে থাকা শুরু করলো। দেখেন কোন পরিবারের ছেলে কোথায় গিয়ে সে ঢুকলো। ওইখানে ঢুকে সে শ্রমিকের জীবন, অনাহার, কষ্ট, এমনকি সেই বাড়িতে কিভাবে ওরা জীবন যাপন করে, কয় বেলা না খায়, এগুলি দেখে রীতিমতো পাগলের মতো হয়ে গেলেন যে তো মানা যায় না। আমি তো জানতাম না যে শ্রমিকদের জীবন এত কঠিন। এমনকি অনেক বাড়িতে যে মেয়েটা অত্যন্ত মেধাবী, যার কথা ছিল দেশকে কিছু দিবে, বিশালভাবে নিজেকে তৈরি করে, সে সম্পূর্ণ হারিয়ে হয়তো অনৈতিক জীবনের দিকে তাকে চলে যেতে হয়েছিল। ওইটা ঋত্বিক ঘটক যেই বাড়িতে ছিলেন সেখানে দেখেছেন, এবং তিনি তার সিনেমা আপনারা যদি দেখেন পাবেন। এবং মধ্যবিত্ত, উঠতি মধ্যবিত্তর মধ্যে যে ছল চাতুরি, চালাকি, ধূর্তামি চুপলো এবং এই মধ্যবিত্ত আমাদের তৈরি হলো, এইটাও তার সিনেমায় জায়গায় জায়গায় পাবেন। বড় ভাই একজন সঙ্গীত প্রেমী, সে সঙ্গীত বুঝে সারাক্ষণ সঙ্গীতের উপরে চর্চা করে, পয়সা করি আয় করতে পারে। তার ইমিডিয়েট ছোট বোনটা চাকরি করে, বিয়ে শাদী বাদ দিয়ে মা বাবা এদেরকে চালানোর জন্য ওই নিজের জীবনকে বিসর্জন দিয়ে সে সংসারটাকে তৈরি করে চালাচ্ছে। একদিন ছোট ভাই, সেও চাকরি করে, দুটো পয়সা পকেটে আসছে। একদিন সে বড় ভাইকে বলতেছে, আমার স্যান্ডেল পায়ে দিয়েছ কেন? বললো, আমার তো স্যান্ডেলটা ছিঁড়া, তোরটা পায়ে দিয়েছি। নো, আর কোনোদিন আমার স্যান্ডেল পায়ে দিয়ে। বড় ভাই ভাবতেছিল যে একসঙ্গে ছোটবেলায় তো চকলেট, আম, জাম ভাগ করে খেলাম, আজকে ওর জুতোটা, স্যান্ডেলটা পায়ে দিলাম একটা অনুষ্ঠানে যাব বলে, ও আমার পায়ের থেকে স্যান্ডেলটা খুলে নিয়ে গেল যে তুই আমার স্যান্ডেল নষ্ট করবি না, পায়ে দিবি না। মধ্যবিত্তের উত্থানে যে ব্যক্তিগত লোভ, ব্যক্তিগত স্বার্থ একটা পরিবারের ভিতরে কিভাবে বিষাক্ত হয়ে উঠেছে আপনারা তার চলচ্চিত্র পাবেন। তার চলচ্চিত্র কিন্তু বিনোদন নয়, একটি ডায়লগ, একটি মুহূর্ত তার কোন সিনেমা আমি আপনার বলে গেলাম, একটিও বিনোদন আপনাকে দিবে না। আপনার প্রতিটা জায়গায় আপনার বিশ্বাসে আঘাত করবে, আপনার মস্তকে আঘাত করবে, বারবার প্রশ্ন করবে, তুমি কি মানুষ, তুমি কি মানুষ, তুমি কি মানুষ। এই প্রশ্ন করতে করতে এই লোকটি শেষ জীবনে সবকিছু তোকে সরে গিয়ে একদম একটা উন্মাদপ্রায় অবস্থায় তিনি পরে মারা গেলেন, এবং কোনো কিছুই তাকে আর বাঁধতে পারলো না যে না তুমি আশ্বস্ত করি। সে দেখছে যে গত 20 বছরের জীবনে ভারত, বাংলাদেশ 71 সে দেখেছে, 71 সে দেখেছে কি উচ্ছ্বাস, মানুষের কি আত্মদান, কি বিসর্জন জীবন, কি সহজে মানুষ মরে যেতে পারে দেশের জন্য। সেই 71 পরবর্তীতে আবার দেখে আবারও শোষণ, আবারও শাসন, আবারও সেই ব্রিটিশ, আবারও সেই পাকিস্তান। তাহলে আমি কি করলাম? তাহলে আমার দেশ কোথায় যাচ্ছে? আমি কে? আমার কাজ কোথায়? আমি কি করতে পারি? রাজনীতিতে তিনি মার্ক্সীয় চিন্তা ভাবনার মধ্যে ছিলেন এই কারণে যে তিনি কানপুরে থাকতে সেখানে মার্ক্সবাদের বইপত্র কিছু সংগ্রহ করে তিনি পড়েছেন। আরেকটি তার জীবনে বিরাট উল্লেখযোগ্য ঘটনা, রাজশাহী ঘোড়ামারা করে একটা জায়গা আছে যেখানে তখন একটা পাবলিক লাইব্রেরি ছিল, যেখানে 1000 বই ছিল। বাড়ির পাশে থাকায় সে প্রতিদিন বিকালে বই পড়তে যেত। প্রথম যেত কি বই আছে দেখতে, তারপরে 2-1টা বই পাওয়ার পরে আস্তে আস্তে সে একের পর এক দেখলো যে হায় হায়, এখানেই তো সব, এই বইয়ের মধ্যেই তো সমস্ত প্রমাণ দলিল আছে। পড়তে পড়তে এই মানুষটা সেখান থেকে তার নিজের মনোজগৎকে তৈরি করলো, নিজেকে তৈরি করলো, এবং সে একটা সময়ে চলচ্চিত্র জগতে এখনো যদি বলা হয় যে এই উপমহাদেশে আপনার কয়েকজনের মধ্যে আমার মনে হয় তিনি অন্যতম। এমনকি আমি তো আগেই বললাম আপনাদের সত্যজিৎ রায় কি মন্তব্যটা করেছিলেন। আরেকটা জিনিস ছিল তার চলচ্চিত্র নির্মাণে অসম্ভব রকমের সতর্কতা এবং পারফেক্ট, অর্থাৎ আমি যা চাইছি তা হতে হবে। আপনারা জানেন তিতাস একটি নদীর নাম ছবি বেশি দিন না, স্বাধীনতার পরে। এখানে নায়িকা ছিলেন কবরী, নায়ক ছিলেন কবির মিত্র, কি জানি আপনারা বোধহয় জানেন, তো এদেরকে তো চিনেন।
এরা দুইজন ওই ছবির নায়ক নায়িকা। শুটিং হচ্ছে ঢাকায়, এবং ওইটাও দেখবেন, ওইটাও সমাজের শোষণ, জেলেদের জীবন, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির কাছাকাছি কিছু ঘটনাগুলি, এটা চিত্রটা ভিন্ন, জায়গাটা ভিন্ন। সেখানে আপনার শুটিং চলছে, কবরীকে বলা হলো যে তুমি চুলগুলো ছেড়ে বালির মধ্যে পানি আসে ঢেউ ঢেউ, ওর মধ্যে শুয়ে থাকবে, যতক্ষণ না আমি নির্দেশ দিচ্ছি তুমি উঠতে পারবে না, তুমি শুয়ে থাকবে। বেবি জামান আছেন ক্যামেরায়, প্রবীর মিত্র হিরো। এখন দেখা যায় যে আধা ঘন্টা যায়, 15 মিনিট যায়, কবরী তো আর উঠতে পারছে না, কারণ পরিচালকের নির্দেশ ছাড়া সে উঠতে পারছে না। এর মধ্যে দুটো পাল তোলা নৌকা যাচ্ছে নদীতে। বেবি জামান চা খেতে গেছে, গিয়ে দেখে, এসে দেখে ওই নৌকাগুলো একটু এগিয়ে গেছে। ঋত্বিক ঘটক বললো হলো না, আমি পারলাম না। বেবি জামান বুঝছে যে ঋত্বিক ঘটকের রাগ কিন্তু প্রকাশ হয় না, বললেন যে ঠিক আছে, আমি আবার ওই দুটো বোটকে, নৌকাকে আমি ব্যবস্থা দিচ্ছি, আমি আবার আগের থেকে এনে আপনাকে ওই জায়গায় ক্যামেরায় ধরবো। বললো তুমি 1000 বার যদি আনো ওটা আর আসবে না, কারণ ওইটা ছিল ন্যাচারাল, আর এখন তুমি করবা আর্টিফিশিয়াল। তাহলে বুঝেন যে একটা চলচ্চিত্র নির্মাণে কত সিনসিয়ারিটি হলে, কতটা দুর্দান্ত হলে। এবং ওই রাতে কবরের জ্বর 104, কারণ পানি, সে যে দীর্ঘক্ষণ শুয়েছিল তার তো ওই অভ্যাস নাই, তো এইভাবে জল পানির মধ্যে শুয়ে। এই কথাগুলি এই জন্য বলছি যে এই মানুষটাকে চিনতে হলে, মানুষটাকে জানতে হলে আমি বলবো যে চারণের আজকে এখানে যারা আছেন, আপনাদের সাথে এখানে যশোরের অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্বের আরো সংযোগ ঘটবে, মিশবেন, আগামী প্রজন্ম আপনাদের দিকে তাকায় আপনাদের পিছনে হাঁটবে। এই মানুষটার সৃষ্টির সাথে ওদেরকে পরিচয় করিয়ে দিন, দেখবেন প্রত্যেকটা ছেলে মেয়ে সত্যিকার একটা মানুষ হয়ে উঠবে। এই ব্যাপারে আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি, কারণ একটা মানুষ কখন, রবীন্দ্রনাথের একটা কথা, গানের একটা লাইন আছে দেখবেন, কখনো কুপথে যদি ভ্রমিতে চাহে লিলি, অমনি ওই মুখ সরি শরমেতে হই সারা। অর্থাৎ আমি সেই মানুষ যখন কোনো একটা ভ্রান্তি এসে আমাকে টানে, ওই মুখটা দেখলে আর আমি পারি না, ও বাধা হয়ে দাঁড়ায় যে তুমি করছো কি। ঋত্বিকের সৃষ্টি প্রত্যেকটা মানুষকে ওইভাবে এক ব্যক্তি হয়ে দাঁড়াবে, যে করছো কি করছো তুমি তো মানুষ। এইটা যদি আপনারা সমাজের মধ্যে দাঁড় করাতে পারেন, আমরা তো আজকে কি সমাজে আছি এটা ব্যাখ্যা করার দরকার নেই আপনাদের কাছে, কারণ এটা গত এই স্বাধীনতার 54 বছর, বিভিন্ন সময় 15 বছর, তারপরে এখন যা চলছে, এই ব্যাখ্যা দিতে গেলে ওই মহাভারতে কুলাবে না, সবই জানেন। এটার জন্য আমি আর ওইদিকে আপনাদের সময় নেব না। তারপরে আরেকটি জিনিস এখানে আমি উল্লেখ করে আলোচনা হয় একটু কমাবো, সেটা হলো যে তিনি যে ছবিগুলি করেছেন, অযান্ত্রিক, কোমল গান্ধার, যুক্তি তক্কোয়ার গল্প, নাগরিক, বাড়ি থেকে পালিয়ে, মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, তিতাস একটি নদী, এই ছবিগুলি তার এই যে আপনার 20-25 বছরের জীবনকালের সৃষ্টি। এখানে অযান্ত্রিকে দেখবেন যে একটা জীবিকার জন্য একটা যন্ত্রের উপর নির্ভর করতে 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 একটা মানুষ যখন নিঃশেষ হয়ে যায়, যেদিন সে ওই গাড়ি ভেঙে, অচল গাড়ি সারানো যাচ্ছে না, ভেঙে ভাঙাড়িতে বিক্রি করে, তখন সে আরেক দিকে তাকিয়ে থাকে যে যেই যন্ত্র আমাকে জীবিকা দিল, আজ আমি তাকে হারাচ্ছি। আমি আরেকটি যন্ত্র মানে গাড়ি আমার জীবিকার জন্য আমি পেলাম না, অথচ আমি একটা গাড়ির মধ্যে দিয়ে আমার জীবন বাঁধা ছিল, আমার উন্নতি হয় নাই, আমার খাদ্য, আমার নিরাপত্তা, আমার শিক্ষা আমার এই যন্ত্র দেয়নি, আমার যন্ত্র আমাকে শোষণ করে এই শুধু গেল। এবং যন্ত্র নিজে নিঃশ্বাস হলো, হকারের কাছে বা ভাঙারির কাছে গেল, আমি নিঃস্ব হয়ে গেলাম। অর্থাৎ দুটোই অযান্ত্রিক ছবি আপনারা দেখবেন। এবং তার ছবির মধ্যে দেখবেন যে খুব কম পরিচালকের এটা আছে যে কোন সময় আপনার মাছির শব্দটা পর্যন্ত এড়ায় যায়নি। মাছি ভঙ্গন করে না,
আপনি দেখবেন যে তার খাওয়ার টেবিলের পাশে ওইটার আওয়াজটা এত স্পষ্টভাবে আসে। হয়তো এটার জন্য যে একদিন শুটিং বারবার করেছে, বহুবার, শুধু এইটুকু নেওয়ার জন্য। তারপরে যে একটা কি যে আমাদের বিভিন্ন রকম পোকামাকড়ের, কুকুর বিড়ালের বাড়ির সামনে থাকে না, এগুলি যে বিভিন্ন আওয়াজ, শব্দ, এই জিনিসগুলো সে প্রতিটা তার সিনেমার মধ্যে মানুষের সাথে সাথে এগুলি এনে ওই চিত্রটাকে একদম বাস্তবসম্মত করে দিচ্ছেন, যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে। অর্থাৎ আমি আর্টিফিশিয়াল কিছু মানুষকে দেখাচ্ছি না, আমি যা তৈরি করছি, আমি যা দেখাতে চাইছি তা একেবারে বাস্তব না হওয়া পর্যন্ত আমি ছাড়পত্র দিচ্ছি না বা সেই ছবি আমি দিচ্ছি। এইভাবে তার সিনসিয়ারিটি ছিল কাজ। তারপরে আমরা আরেকটি কথা বলে যে উপন্যাসে প্রকৃতির চিত্রায়নে যদি আমরা ধরি, যারা আমরা উপন্যাস গল্প সল্প করে দেখবেন, বিভূতিভূষণের যে লেখা উপন্যাস গল্প পড়লে দেখবেন যে প্রকৃতির বর্ণনা এত নিখুঁত খুব কেউ একটা তুলে আনতে পারেন। আপনার একটা কচু পাতায় যে পানি টক টক করে ফোটা, সিনেমা না, কিন্তু সিনেমা সত্যজিৎ পরে করেছে, কিন্তু সে তো লিখছে আগে। ওই লেখা যদি পড়েন দেখবেন চলচ্চিত্রের চেয়ে ওইটা বেশি শক্তিশালী, বাস্তব। পড়ে মনে হবে, রবীন্দ্রনাথ বলেছিল যখন ভালো বই পড়ি মনে হয় বই পড়ি না, অর্থাৎ দেখি, ঠিক ওই রকম তার একনিষ্ঠতা বিভূতিভূষণ। আপনি যদি জীবন কাহিনী, ব্যথা বেদনার চিত্র আপনার অনুভবে প্রকাশ করে থাকে, তাইলে শরৎচন্দ্র পড়েন তো। শরৎচন্দ্রের একটা, আপনাকে একবারও কাউকে জিজ্ঞেস করতে হবে ভাই এখানে কি বললো না, এত এত নিটেনলি, এত পরিষ্কারভাবে শরৎচন্দ্র যে বর্ণনাগুলি দিয়ে যান, আপনাকে আর বুঝতে অসুবিধা হয় না যে ওই মানুষের এই মুহূর্তে মুখ ছবিটা কি, তার বেদনার কষ্ট মাত্রাটা কি, তার লেখার মধ্যে দিয়ে আপনার এটা আসে। পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় দেখেছি যে কেন এটা শ্রেষ্ঠতম একটা জায়গায় আছে। ওই জেলেদের একটা নাকে সর্দি ফেলার চিত্র যেভাবে সে চিত্রায়ন করেছে, সেটা অন্য জায়গায় আপনি পাবেন না। চলচ্চিত্রে আমি বলবো যে জীবন কাহিনী যদি সত্যজিৎ রায় পারফেক্টলি তুলে এনে থাকেন, তাহলে জীবন যন্ত্রণাকে তুলে এনেছিলেন ঋত্বিক ঘটক। প্রতিটি মানুষের, সমাজের, রাষ্ট্রের যে জীবনের যন্ত্রণা, কষ্ট, এইটা নিখুঁতভাবে এই ঋত্বিক ঘটক তুলে এনেছেন। আজকে আমি তার এই 100তম জন্মবার্ষিকীর এই দিনে তার প্রতি অসীম অটল শ্রদ্ধা জানাই। যে আমাদের ভাগ্য যে এরকম একজন মানুষ আমাদের মাটিতে জন্ম নিয়েছিল। আমাদের এই একজন নয়, পাশাপাশি বহু মানুষ। রবীন্দ্রনাথ জন্ম কলকাতায় নিলেও তার সমস্ত সৃষ্টি এই বাংলায়। নজরুল এখানেই তার সৃষ্টি, অথচ আমরা এই মানুষদের আবিষ্কারই করতে পারলাম না। রবীন্দ্রনাথ যে কত বড়, নজরুল যে কত বড়, ঋত্বিক ঘটকরা কত বড়, চিনতেই পারলাম না। ইউরোপকে তৈরি করেছে শেক্সপিয়ারের মতো একজন, আজ থেকে 400 বছর আগে যে কবি জন্ম নিয়েছিলেন। 400 বছরে তাকে চর্চা করতে করতে ইউরোপ পৃথিবীর সেরা চিন্তার জায়গায় গিয়েছে, যদিও তাদের অনেক সীমাবদ্ধতা আছে। টলস্টয়কে দিয়ে রাশিয়া, গোর্কিকে দিয়ে একটা দেশ, তারপরে গেছে জার্মানি। রবীন্দ্রনাথ এই বাংলায় জন্মে হলো না কিছু। রবীন্দ্রনাথ ছবি হয়ে রইলেন, নজরুল সুকান্ত ছবি হয়ে রইলেন। জন্ম এখন তো অনেক জায়গায় জন্মদিনও ঠিক মতো বাচ্চাদের কাছে যায় না, যে কবে জন্ম কবে মৃত্যু। তো আমি আপনাদের বোধহয় পরে একটা চলচ্চিত্র এখানে প্রদর্শন হবে, তারপরে গানেরও কিছু বিষয় আছে হয়তো। আমি আজকে এটুকু বলেই শেষ করব এবং আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ রেখে যাব যে মানুষ আপনারা এখানে 50 জন 20 জন, আমি সেখানে হয় একটা প্রদীপ, একটা সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করে, কয়েকটা প্রদীপ গোটা এলাকাকে আলোকিত করে। আপনি কজন এখানে, সেটা আমার কাছে বড় প্রশ্ন নয়। আমরা যদি একজন মানুষও একটা প্রদীপ হাতে এগোই, তাহলে শত ছেলে আলোকিত হবে। মোমবাতি একটা অন্ধকার ঘরকে আলোকিত করে। মোমবাতিটা ছোট, শিখাটাও ছোট, কিন্তু সে অনেক বড়। আমার বিশ্বাস যে
আমরা এই চর্চা করব। আজকের এই আয়োজনের জন্য আপনারা যখন আমার কথা শুনলেন এবং যারা আয়োজন করলেন তাদের সবাই প্রতি কৃতজ্ঞতা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আমাদের সম্মানিত অতিথি কামরুজ্জামান ভূঁইয়া, উনি ঢাকা থেকে আসছেন, চমৎকার বলেছেন, চমৎকার আলোচনা করেছেন। আমি আশা রাখবো চারণ যখনই ডাকবে তারা এই আমাদের ডাকে সাড়া দিয়ে আসবেন, আমাদেরকে রিক্ত করবেন। ভাবা বাংলার একটা গান আছে, বারে বারে আর আশা হবে না। আসলে সত্যি আমাদের বারে বারে আর আশা হবে না। মানুষের জীবন বা মানুষের যে সবচেয়ে বড় সম্পদই হচ্ছে মানুষের জীবন। সেই জীবন পাওয়াই মাত্র একটিবার। তাই আমাদের এমনভাবে বাঁচা উচিত, পরিশেষে লক্ষ্যহীন জীবনযাপনের অনুশোচনায় যেন না ভুগতে হয়, যাতে বিগত জীবনের গ্লানি ভরা হীনতার লজ্জার দহন সইতে না হয়। এমনভাবে বাঁচতে হবে আমাদের মৃত্যুর মুহূর্তে মানুষ যাতে বলতে পারে, আমার সমগ্র জীবন সমস্ত শক্তি আমি ব্যয় করেছি মানুষের সহকর্মী রূপে, মানুষের সহযাত্রী রূপে। এই দুনিয়ার সবচেয়ে বড় আদর্শ ও মুক্তির লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই পর্বের অনুষ্ঠান শেষ করছি এখানে। ধন্যবাদ সবাইকে। কবিতা পড়া পাবলিক আমি না, নতুন করে কবিতা পড়া শুরু করেছি এবং পড়তেছি, এবং সেই হিসেবে আজকে আপনাদের মাঝে আমি একটা কবিতা আবৃত্তি করা জন্য এসেছি। যদি অবশ্যই খারাপ হবে, তারপরেও আপনার একটু ধৈর্য সহকারে কষ্ট করছি না। মার্টিন নেমলার, ইনি একজন জার্মান লেখক। ইনি হিটলারের সময়কার লেখক এবং সেই সময় প্রথম দিকে তিনি হিটলারকে সমর্থন করলেও পরবর্তীতে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভাবে ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ভোর, পালাই বহু দূরে ক্লান্ত ভাবে ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ভোর, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ শুয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ শুয়ে ঘুম আসে না, ঘুম সার্থকর, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয়, হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয়, কি আর এমন হবে কে পেয়েছে কবে, কি আর এমন হবে কে পেয়েছে কবে, স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, হঠাৎ কোমল হাতে কলা পড়েছে, কাঁধে পড়েছে পাথর মাংস, দুপা হয়েছে গ্রীষ্ম ফলা জমি, সারা জীবন ধরে ফলিয়েছে ফসল, যে ফসল তোমার গলায় উঠেনি, জীবন সহজের নামে তোমার হাতে তুলে দিয়েছে জীবন নাশক বিষ, হাওয়ার বীজ, সেলা মেশিন দিয়ে ভরিয়ে দিয়েছে তোমার নিজস্ব চিন্তা। আহা, তুমি কি খাবে, কি মাখবে, কি পড়বে, কি চিন্তা করবে, তাও ঠিক করে দেবে ওরা। তোমার পরবর্তী বংশধর হয়তো না হয় সকল,
তোমার পরবর্তী বংশধর হয়তো শকুন না হয় হায়না স্বভাবী হবে। তোমার জন্য সুন্দর হাসপাতাল, স্বর্গের মন্দির, নদীর আদালত তৈরি হবে মসজিদ। আহা, সেখান থেকে ভেসে আসবে মোহিত সঙ্গীত। অথচ তুমি বুঝতে পারবে না তোমার কষ্টের ফসল কিভাবে চলে যায় 5 তারকা হোটেলে। তোমার আদরের পশু, খামারের মাছ কিভাবে রোস্ট হয়, যার স্বাদ গন্ধ তুমি নিতে পারো না। তুমি যেদিন জানবে ফসল না ফলালে তারা শুকিয়ে মরবে, তুমি যেদিন জানবে কার পাঁচতলা চাষ না করলে তারা ঘুমাতে পারে না, যেদিন তোমার ন্যায্য হিস্সা চাইবে, তোমার অধিকার চাইবে, ঠিক সেদিন তোমাকে গলা টিপে দেওয়া হবে, তোমাকে হত্যা করা হবে। এসো এসো আমাদের বিজ্ঞানী, আমাদের লড়তে হবে। এসো এই পরিশ্রমী স্রষ্টা, আমাদের লড়তে হবে। আমাদের শক্ত হাতের কড়া লড়বে, আমাদের পিঠের কালো শিরা লড়বে। আমরা আর কারো তৈরি করা পৃথিবী চাই না, আমরা আর কারো চাপিয়ে দেওয়া ব্যবস্থা চাই না। আমরা আমাদের সাম্য ভূগোল গড়ে তুলব, আমরা আমাদের মানবিক ভূগোল গড়ে তুলব। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমি একটা লেখার চেষ্টা করেছি, এটা আমি তো নিজে সুরকার বা গীতিকার না, যে আমি সুরকার না, যে কারণে প্রচলিত সুরে আর কি গানটা করার চেষ্টা করছি। বুঝে কারণ ধরো চরণ, বুঝে কারণ ধরো চরণ, চড়ায়ে বাধারাতে, এমন জীবন নাও গেছে, থাকবে বেঁচে মরাতে, এমন জীবন নাও গেছে, থাকবে বেঁচে মরাতে। সিসিফাসের মিথটা সবার জানা আছে। সিসিফাস যে মিথ, যে প্রতিদিন সকালে সে ওই পাথর কানা উপরে ওঠায় আবার চলে আসে, এটা মূলত আমি পুঁজির যে প্রতীক। আমরা প্রতিদিন সকালে উঠে এটা মাথায় নিয়ে ওই উপরে উঠে আবার নামাই। সিসিফাসের পাথর খানা ভেঙে ফেলতে নেই কোরবানা, হবে লড়াই অস্ত্র সেনা, হবে লড়াই অস্ত্র সেনা, পাথর কানা সরাতে, এমন জীবন নাও গো বেছে, থাকবে বেঁচে মরাতে। রুখতে হবে অন্যায় সবে, বাউলের দেশ কবে হবে। সাবধান করুন, এর কাছে প্রশ্ন করেছিলেন যে আপনি কেমন দেশ চান, তো বলছে এই দেশটা যদি বাউলের দেশ হতো তাহলে ভালো হতো। আসলে বাউলের দেশে তো কোনো হিংসা, মারামারি, স্বার্থ নিয়ে কোনো কিছু থাকে না, তাই এখানে আনার চেষ্টা করেছি। রুখতে হবে অন্যায় সবে, বাউলের দেশ হবে কবে, সাম্যের সমাজ গড়তেই হবে, সাম্যের সমাজ গড়তেই হবে, সামিল হও গোটারাতে, এমন জীবন নাও গো বেছে, থাকবে বেঁচে মরাতে। বুঝে কারণ ধরো চরণ, বুঝে কারণ ধরো চরণ, চড়ায়ে বাধারাতে, এমন জীবন নাও গো বেছে, থাকবে বেঁচে মরাতে। ধন্যবাদ সবাইকে।